আমি মাঠে গিয়ে আব্বুর সাথে ধান খেতে সহযোগিতা করছিলাম নানান কাজে। তখন কিছুটা দূর দিয়ে আমার এক প্রতিবেশী লোক যাচ্ছিল। তখন লোকটা থেমে আমায় ডাকলো। আমি কাছে গিয়ে সালাম দিলাম। লোকটা সালামের উত্তর নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি রফিক মিয়ার ছেলে নীরব না? চাচা, আমি নীরব। তুমি লেখাপড়া ছেড়ে এই খেতে কাজ করছো কেন? চাচা, আব্বুর তো বয়স হয়ে গেছে। মাসে 30 দিনের মাঝে 25 দিন অসুস্থ থাকে আর 5 দিন সুস্থ। এই জমিটা দেখার মতো কেউ নেই, তাই আমি এই জমিটা দেখে রাখার দায়িত্ব নিয়েছি। আর লেখাপড়া না করলেও চলবে। এই জমিতে কাজ করে আব্বু আম্মুকে নিয়ে বাকিটা জীবন চালাবো। খুব ভালো কাজ করছো, কিন্তু তার পাশাপাশি লেখাপড়া করাটা দরকার ছিল। তা তুমি কতদূর পর্যন্ত লেখাপড়া করলে? আমি মাত্র ইন্টারে উঠলাম, ভর্তি হইনি এখনো। তখন লোকটা আমার আব্বুকে ডাকতে লাগলো। কাছে আসার পর লোকটা আমার আব্বুকে সালাম দিল আর বলল, কেমন আছেন রফিক মিয়া? এই তো আছি কোনো মতো ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ছেলেটা খুব ভালো, এত অল্প বয়সে আপনার সব দায়িত্ব নিয়ে নিল। কিন্তু আপনার ছেলেকে লেখাপড়া ছাড়তে বলবেন না। এই ক্ষেতের কাজের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে বলবেন। আমিও চাইছিলাম আর একটু লেখাপড়া করাতে, কিন্তু আমাদের সংসার চলতে কষ্ট হয়, তাই লেখাপড়া আপাতত বন্ধ করে দিয়েছি। শুনেন রফিক মিয়া, কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া করান, দেখবেন আপনার ছেলে বড় হয়ে কিছু একটা করতে পারবে। ঠিক আছে, দোয়া করবেন আমার ছেলেটার জন্য। দোয়া করি আল্লাহ আপনার ছেলেটাকে যেন ভালো একটা জায়গায় নিয়ে দাঁড় করায়। তারপর লোকটা চলে গেল। যাওয়ার পর আমি আব্বুকে বললাম, আব্বু তুমি বাসায় চলে যাও, অনেক রোদ উঠেছে, বাসায় গিয়ে আরাম করো, আমি আর কিছুক্ষণ পর আসছি। একসাথেই যাই, আর একটু কাজ বাকি আছে। তুমি যাও, আমি কাজ সেরে আসছি, কোনো কথা চলবে না, যাও। তারপর আব্বু চলে গেল। আমি আরো 1 ঘন্টা খেতে কাজ করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কিছুটা সামনে যাওয়ার পর দেখলাম রহিম চাচা ভ্যান গাড়ি নিয়ে আসছে। গাড়িতে চাউলের বস্তা অনেকগুলো, টেনে নিয়ে যেতে পারছে না। আমি চাচার সামনে গিয়ে বললাম, চাচা কি অবস্থা তোমার? গরিবের আর অবস্থা দেখিস না, এই রোদের মাঝে চাউলের বস্তা নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাবে এই চাউলগুলা চাচা? এই খান সাহেবের দোকানে দিয়ে যাব। ও, তার মানে তুমি এই বাজারে নিয়ে যাবে? চলো, আমিও তোমার সাথে যাচ্ছি, ধাক্কা দিতে দিতে। তুই শুধু শুধু কষ্ট করে যাবি কেন? তার চেয়ে ভালো আমি একাই নিয়ে যাচ্ছি। শুধু শুধু কষ্ট কোথায় করছি, আমি আমার চাচাকে সাহায্য করছি। এখন কথা না বলে চলো, অনেক রোদ উঠেছে আজ। ঠিক আছে চল, তোকে তো আর বললে শুনবি না, চল এখন। তারপর চাচার সাথে বাজারে চলে গেলাম। চাচার এই বস্তাগুলো নিয়ে যেতে কষ্ট হচ্ছিল, তাই সাহায্য করলাম। আমি যখন চলে আসবো তখন চাচা জোর করে একটা স্পিড হাতে ধরিয়ে দিল, সেটা খেয়ে চলে আসতে লাগলাম। কিছুটা সামনে যাওয়ার পর আমার বন্ধু জাহিদ দৌড়ে আসলো আর বলল, দোস্ত, তোদের ধান খেতে কার জানি গড়ে ঢুকে গিয়েছে, জলদি চল। তুই জানলি কি করে? আরে আমি ওই দিক দিয়ে আসছিলাম, তখন দেখেছি, আর তোকে দেখছিলাম তুই ভ্যান গাড়ি ধাক্কা দিতে দিতে যাচ্ছিস, তাই দৌড়ে আসলাম বলতে। শালা গরু, তোকে আজ পানিতে চুবিয়ে চুবিয়ে মারবো। তুই আমার ধান খেতে ঢুকেছিস? আরে ফালতু কথা বাদ দিয়ে জলদি চল। তারপর আর কি, 2 বন্ধু মিলে লঙ্কি ধরে দিলাম দৌড়। ধান খেতে গিয়ে দেখি সত্যি গরুটা দাঁড়িয়ে আছে। আর তখন আমি গিয়ে গরুর দড়িটা ধরে টেনে নিয়ে আসতে চাইলাম, কিন্তু গরুটা আসছে না। তখন একটা লাঠি দিয়ে দিলাম গরুকে 4-5টা বাড়ি। তখন গরুটা আমার দিকে আসতে লাগলো। গরুটাকে দেখে বুঝতে পারছি আজ আমি দাঁড়িয়ে থাকলে শেষ, গুঁতো দিয়ে মারবে আমায়। আর না দাঁড়িয়ে থেকে দিলাম দৌড়। গরুটা আমার পিছনে দৌড়াতে লাগলো। আমি মনে মনে বললাম, আল্লাহ এই গরুর গুতা থেকে বাঁচাও, আর জীবনে গরুকে মারবো না। কিছুটা পথ যাওয়ার পর গরুটা থেমে অন্যদিকে চলে গেল। আমি তা দেখে কি খুশি, গরুটা আমায় আর গোতা দিতে পারবে না। তারপর সেখান থেকে চলে আসলাম, এসে জাহিদকে খুঁজতে লাগলাম। তখন দেখতে পেলাম জাহিদ একটা গাছতলায় বসে আছে। আমি কাছে যাওয়ার পর বলল, কিরে, তোকে কি গরু গুঁতো দিল না? গুঁতো না দিলেও দৌড়িয়ে তা উসুল করে নিয়েছে। গরুটা জানে মনে হয় তোকে গুঁতো দিতে পারবে না, তাই দৌড়ে উসুল করে নিয়েছে। তা তোর কি খবর? কলেজে ভর্তি হয়েছিস? ভর্তি হয়েছি, আমাদের এই গ্রামের কলেজেই। কিন্তু তুই না বললি শহরে গিয়ে ভর্তি হবি? না রে, নিজের গ্রাম ছেড়ে যেতে মন চায় না, আর তোদের ছেড়ে কি করে যাব, তাই এখানেই থেকে গেলাম। খুব ভালো কাজ করছিস। তা তোর খবর কি? তুই নাকি এখনো ভর্তি হোসনি?
ভর্তি হওয়ার টাকা নাই রে দোস্ত। আম্মু অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে পারেনি, এখনো হাত একদম ফাঁকা। সে কি রে, তুই আগে বলবি না তোর টাকা লাগবে? তোর কত টাকা লাগবে? তুই যেন কি করবি? তুই বল কত টাকা লাগবে। আপাতত 1000 হলেই হবে আম্মুকে ডাক্তার দেখাতে। এই নে, আমার কাছে 1500 টাকা আছে, এইগুলো নিয়ে গিয়ে তোর আম্মুকে ডক্টর দেখাস। না, আমার টাকা লাগবে না, এমনি বললাম আর কি। আরে টাকাটা রাখ, শুন, বন্ধু হয়ে যদি আরেকটা বন্ধুর সাহায্য না করতে পারি বিপদে, তাহলে বন্ধুর নাম হলো কেন? শোন, বন্ধুর কাছে কোনোদিন কিছু লুকিয়ে রাখবি না, সমস্যা হলে বলবি, যেভাবেই হোক তোর সমস্যার সমাধান করতে চেষ্টা করব। তখন আমি জাহিদকে জড়িয়ে ধরে বললাম, তোকে কি বলবো, আমার ভাষা নেই, তবু বলছি ধন্যবাদ দোস্ত। আরে হয়েছে, আর বলতে হবে না। আর একটা কথা, তুই কলেজে আগামীকাল আমার সাথে যাবি, ভর্তি হওয়ার ব্যবস্থা আমি করব। এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। তারপর জাহিদ চলে যেতে লাগলো। আমি পেছনে ফিরে দেখি সেই গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানি চাবাচ্ছে আর আমার দিকে আসতে লাগলো। জাহিদ, বাঁচা আমারে এই গরুর হাত থেকে, এই বলে দিলাম দৌড়। জাহিদ দেখে আমার আগে দৌড়ে চলে গেল। আমি দৌড়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু উঠানে বসে আছে। আমায় দৌড়াতে দেখে আব্বু বলল, কিরে এমন করে দৌড়াচ্ছিস কেন? আর বলো না, একটা শয়তান গরু দৌড়ানি দিছে, তাই দৌড়ে আসছি। এটা শুনে আব্বু হাসতে লাগলো আর বলতে লাগলো, গরুটার লোক খুঁজে পেল না দৌড়ানি দেওয়ার? আরে আমাদের ধান খেতে গরুটা গিয়েছিল, আমি টেনে বের করতে চেয়েছি কিন্তু আসলো না, তাই 4-5টা বাড়ি দিয়েছি আর তাতেই গরু কাকু খেপে দৌড়ানি দিছে। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে গিয়ে একটু শুয়ে থাক। আম্মু কোথায় আব্বু? রুমে শুয়ে আছে, আর জ্বর এসেছে, কি যে করি, হাতে টাকাও নেই, ডাক্তার দেখাতে যাব। তখন আমি আব্বুর হাতে জাহিদের দেওয়া 1500 টাকা দিয়ে বললাম, এই নাও 1500 টাকা, এটা দিয়ে আম্মুকে বিকেলে ডাক্তার দেখাবে। তুই এত টাকা কোথায় পেলি? এই টাকাগুলো জাহিদ দিয়েছে, পরে আবার দিয়ে দিব, আম্মু অসুস্থর কথা শুনে দিয়েছে। তুই কেন টাকাটা নিতে গেলি? এখন যদি টাকাটা দিতে লেট হয় তাহলে কি বলবে? আরে আব্বু, ও আমার বন্ধু, কিছু হবে না, আমি তখন না হয় বুঝিয়ে বলবো, তোমার চিন্তা করতে হবে না, আমি গিয়ে একটু গোসল করে আসি নদী থেকে। দরকার নেই, কলে পানি আছে, এখানে গোসল কর, নদীতে গোসল করলে ঠান্ডা লাগবে। আরে কিছু হবে না, আমি বেশিক্ষণ পানিতে থাকবো না, চলে আসবো। আচ্ছা ঠিক আছে, জলদি চলে আসবি। তারপর আমি কাপড় নিয়ে চললাম নদীতে গোসল করতে। নদীটা আমাদের বাসা থেকে কিছুটা দূরে। তারপর গোসল করে এসে দেখি আম্মু এখনো ঘুমাচ্ছে আর আব্বু গোসল করছে। আব্বু আসার পর আম্মুকে উঠিয়ে নিয়ে আমি খাবার খাইয়ে দিলাম, তারপর সবাই মিলে খেয়ে নিলাম। বিকেলে ধানক্ষেতটা দেখে কিছুক্ষণ বন্ধুর সাথে আড্ডা দিয়ে চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে তাই। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম, কারণ জাহিদ বলেছে ভর্তি করাবে কলেজটা আমাদের বাসা থেকে কিছুটা দূরে। কলেজে গিয়ে শুনি যারাই গ্রামের সকলকে ফ্রিতে ভর্তি করানো হচ্ছে এই বছর। এটা শুনে আমি খুব খুশি হলাম, কারণ জাহিদেরও টাকা বাঁচলো আর আমারও। ভর্তি হয়ে আসার সময় প্রিন্সিপাল স্যার বলল, আর 2 দিন পর এই কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে, কারণ এই কলেজের 20 বছর পূর্ণ হলো সেই জন্য। আর প্রধান অতিথি হিসাবে থাকছেন আমাদের বাংলাদেশের মন্ত্রী আফজাল সাহেব। কলেজ থেকে বের হয়ে আসার পর জাহিদ বলল, যাক, ভালোই হলো, ফ্রি করে তোর আর টাকা লাগবে না। খুব ভালো হয়েছে, এই বছর ফ্রি করে। আচ্ছা, তুই কি এই অনুষ্ঠানে আসবি? কেন, না আসলে সমস্যা হবে? আরে না, তুই তো কোনো অনুষ্ঠানে যেতে চাস না, তাই জিজ্ঞাসা করলাম। তা তো অবশ্যই, কিন্তু আমি আসবো কারণ মন্ত্রী আসছে এই প্রথম এই কলেজে, তাই তাকে দেখতে আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিয়ে আসিস, 2 জন একসাথে আসবো। আচ্ছা ঠিক আছে। এই বলে হাঁটতে লাগলাম। কিছুটা সামনে যাওয়ার পর সেই দিনের লোকটা সামনে পড়লো। তখন আমি সালাম দিলাম। সে সালামের উত্তর নিয়ে বলল, কোথাও গিয়েছিলে নাকি তুমি? একটু কলেজে গিয়েছিলাম ভর্তি হতে। তা কলেজে কি ভর্তি হয়েছো? ভর্তি হয়ে আসলাম। যাক, খুব ভালো কাজ করেছো। এখন মন দিয়ে পড়ালেখা করো আর নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে দাঁড় করাও। দোয়া করবেন যেন তাই করতে পারি। তারপর আর কিছু কথা বলে চলে আসলাম সেখান থেকে। তারপর জাহিদ চলে গেল, আমি আমার বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে দেখি আব্বু বসে বসে কাজ করছে, আম্মু রান্না করছে। তখন আব্বু বলল, কিরে কলেজের ভর্তি হয়েছিস? ভর্তি হয়েছি, কিন্তু কোনো টাকা লাগেনি।
কেন, কোনো টাকা লাগেনি? এই বছর ফ্রি করে দেওয়া হয়েছে তাই। যাক, ভালোই হলো তাহলে। আচ্ছা আব্বু, তুমি ধান ক্ষেত দেখে আসছো গিয়ে? না, এখনো যায়নি, তুই গিয়ে একটু দেখে আয় তো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু তোমার শরীরটা কেমন আছে এখন? সকাল থেকে একটু ভালো লাগছে। কিছু থাকলে দাও তো, খিদে পেয়েছে। আচ্ছা, তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। তারপর আমি ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম। কিছুক্ষণ পর আম্মু খাবার নিয়ে আসলো। খাবার খেয়ে একটা রেস্ট নিয়ে চললাম ক্ষেতের দিকে। কিছুটা সামনে যাওয়ার পর দেখতে পেলাম সেই দিনে আমায় দৌড়ানো গরুটা কিন্তু আজ বাঁধা আছে একটা গাছের সাথে। যাক, বাঁচা গেল, আজ গরুটা বাঁধা আছে, নিশ্চিন্তে যেতে পারবো। তারপর চলে আসলাম ক্ষেত দেখে কিছুক্ষণ ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। এভাবে কেটে গেল 2 দিন। আজ কলেজে অনুষ্ঠান। আমি ভেবেছিলাম সকালে কলেজে গিয়ে বসে থাকবো, কিন্তু আজ আব্বু সকালে উঠে কোথা জানি গেছে, তাই আর যেতে পারছি না। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, আব্বু যেহেতু নেই তাহলে আমি এই ফাঁকে কলেজে গিয়ে একটু দেখে আসি। তারপর চলে গেলাম, জাহিদকে ফোন দিয়েছি, ও বলল বিকেলে যাবে। তারপর আমি একাই আসলাম। কি করছে দেখতে গিয়ে দেখি মঞ্চ খুব সুন্দর করে সাজিয়েছে, পুরো মাঠ সুন্দর করে সাজিয়েছে। পুলিশ এখনই চলে আসছে। আমি কিছুক্ষণ দেখে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু বাসায় আসছে। আমি যাওয়ার পর আব্বু বলল, কোথাও গিয়েছিলি নাকি? একটু কলেজে গিয়েছিলাম দেখতে, আজ তো অনুষ্ঠান তাই। আমিও শুনেছি। একটা কাজ করতো, বাবা ধানগুলোর মাঝে পোকা ধরেছে দেখলাম। এখন পোকা না মারলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। এই ঔষধগুলো পানির মাঝে মিশিয়ে পানি ছিটানো মেশিন দিয়ে ঔষধ দিয়ে আয় তো। আব্বু, এটা আজ দেওয়া লাগবে। আমি যাব ভাবছিলাম, কিন্তু আমার খারাপ লাগছে, তাই তুই দিয়ে আয়। আমি আর কিছু বললাম না। আব্বুর উপর কখনো কোনো কথা বলিনি। ভেবেছিলাম কলেজে অনুষ্ঠান দেখতে যাব, কিন্তু কলেজে হয়তো যেতে পারবো না আজ, কারণ এই ঔষধ দিতে অনেক সময় লাগবে। সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা পর্যন্ত মন্ত্রী থাকবে না, তার আগে চলে যাবে। আমি আর কিছু না ভেবে ঔষধগুলো নিয়ে আসতে যাব। তখন আব্বু বলল, শোন, মনে আছে তো কতটুকু পানির মাঝে ঔষধ দিবি? মনে আছে, তা আর তোমায় বলতে হবে না। প্রায় দুপুর হয়ে গেছে, একটা কাজ কর, কিছু খেয়ে তারপর যা। ঔষধ দেওয়া শেষ হলে নদী থেকে গোসল করে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, পুরো ক্ষেত দিয়ে আসবো, তুমি রেস্ট নাও। তারপর আমি কিছু খেয়ে ওষুধগুলো নিয়ে সব চলে আসলাম। কিছুটা দূরে আসার পর লিমা আসলো দৌড়ে আমার কাছে। ও, আপনারা হয়তো লিমাকে চিনবেন না। লিমা হচ্ছে রফিক সাহেবের মেয়ে। আমি রফিক চাচা বলে ডাকি। রফিক চাচার বাসা আমাদের বাসা থেকে কিছুটা দূরে। তখন লিমা আমার কাছে এসে বলল, কোথায় যাও তুমি? ধান খেতে ডুবে মরতে। শয়তান বান্দর, ফালতু কথা রাখো আর সত্যি কথা বলো। ধান খেতে যাচ্ছি ওষুধ দিতে। কি? আজ না কলেজে অনুষ্ঠান, তাহলে সেখানে কে যাবে শুনি? ও, লিমা আর আমি একই ক্লাসে পড়ি, আর আমরা বন্ধু, সাথে জাহিদ। আর একটা কথা বলে রাখি, লিমা জাহিদকে পছন্দ করে, কিন্তু বলতে পারছে না, এটা আমায় বলছে। আচ্ছা, কি আর করা, আব্বুর নাকি ভালো লাগছে না, তাই আমায় পাঠিয়েছে। তাহলে আর কি করা, আমি না হয় আমার প্রাণ পাখিকে নিয়ে যাই। আজ কিন্তু ভালোবাসার কথাটি বলতে হবে। চেষ্টা করব, কিন্তু সামনে গেলে বুক ধুপ 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 করে ভয় লাগে, তখন আর বলতে পারি না। আর বসে থাকলে হবে না, বলে দিতে হবে আজ গিয়ে, নয়তো দেখিস কেউ এসে নিয়ে যাবে। না, আজ বলবো। বেস্ট অফ লাক। ও, আর একটা কথা বলতে ভুলে গেছি, মন্ত্রীর মেয়ে আসবে এই গ্রাম ঘুরে দেখতে। তাই নাকি? মন্ত্রীর আবার মেয়েও আছে? আছে, একটা না, 2টি মেয়ে, তার একটা ছোট আর একটা আমাদের মতো বড়। আচ্ছা তাই। আচ্ছা, আমি এখন চলে যাই, কলেজে চলে যাব। আচ্ছা ঠিক আছে। তারপর লিমা চলে গেল, আমিও চলে আসলাম। এসে পানি নিয়ে ওষুধ তার সাথে দিয়ে খেতে দিতে লাগলাম। এই ঔষধ 2বার দিতে হয়, তাই সময় লাগে। একবার ঔষধ দেওয়া শেষ করলাম, দেখি 3:30টা বেজে গেছে। প্রচণ্ড রোদ আর গরম লাগছে, তাই আমার গায়ের গেঞ্জি ছিল সেটা খুলে ফেলছি, আর লুঙ্গি পরা ছিল সেটা ভালো করে পেঁয়াজ দিয়ে নিলাম। আমাদের ক্ষেতের পাশে একটা রাস্তা আছে, সেখানে একটি মাত্র তাল গাছ।
সেখানে আমি গিয়ে বসলাম, পানি নিয়ে পানির মাঝে ওষুধ দিতে যাব। তখন দেখলাম দুটি মেয়ে আসছে, খুবই সুন্দর। মেয়ে দুটি প্যান্ট শার্ট পরা, আর তাদের পিছনে 6 থেকে 7 জন মোটা লোক কালো শার্ট প্যান্ট পরা। মেয়ে দুটির মাথার উপর ছাতা ধরে রাখছে, আরও দুটি লোক আছে। তখন আমি মনে মনে বলতে লাগলাম, এরা আবার কারা? দেখে তো মনে হচ্ছে না এই গ্রামের মেয়ে, মনে তো হচ্ছে বড় লোকের মেয়ে। যাই হোক, তা আমার কি, আমি আমার খেতে ওষুধ দেই এদের চিন্তা রেখে। তারপর আমি ঔষধ পানিতে মিশাচ্ছিলাম, তখন মেয়েগুলো আমার সামনে দিয়ে যেতে লাগলো। তখন হঠাৎ থেমে গেল মেয়েগুলো, আর আমার সামনে দাঁড়িয়ে রইলো। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ যাওয়ার পর তখন সে মেয়েটি বলল, এই ছেলে, তুমি একটু দাঁড়াও তো। আমি তখন বসে না থেকে উঠে দাঁড়ালাম, আর পাশের মেয়েটা ফিক করে হেসে দিল। তখন মেয়েটা বলল, নীলা, হাসি বন্ধ কর, চুপ কর তোরা। তোরা একটু দূরে যা তো, একটু কথা আছে আমার এই ছেলের সাথে। সে কি রে, তুই কি কথা বলবি? তোকে বললাম না যেতে। গার্ড, তোমরা এখন দূরে যাও কিছুটা, আর পিছনে তাকাবে না, সোজা সামনে তাকিয়ে থাকবে। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তাকাবে না। হঠাৎ কি হলো তোর, বলতো? এতক্ষণ তো ভালোই ছিলি। সব বলবো, একটু দূরে যাও। তারপর গার্ড আর নীলা চলে গেল। অনেকটা সামনে গিয়ে গার্ডগুলো মেয়েটার কথা মতো সামনে তাকিয়ে রইল। তখন মেয়েটা আমায় তাল গাছের একটু আড়ালে যেতে বলল। আমি গেলাম। তারপর মেয়েটা গিয়ে আমার সামনে দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে কয়েকবার দেখলো আমায়। আর তখন মেয়েটি তার ঠোঁটে কামড় দিয়ে বলল, এ তো পুরাই আগুন, কি হট লাগছে তোকে। আমি মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেছি। মেয়েটির চোখের দিকে তাকিয়ে দেখি কেমন জানি নেশার দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ঠোঁট কামড়াচ্ছে আমার দিকে তাকিয়ে। আমি ভয় পেয়ে গেলাম তার এমন আচরণ দেখে। তখন আমি বললাম, কি 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 বলছেন আপনি এগুলো? হ্যাঁ, ঠিকই বলেছি। তোকে দেখে নিজেকে সামলাতেই পারছি না। কেন বলতো? মনে হচ্ছে ঝড় বইছে আমার সারা শরীরে। এই ঝড় একমাত্র তুই পারবি থামাতে। আপনি কি বলছেন এগুলো? মাথা ঠিক আছে তো? আচ্ছা সরেন এখন আমার সামনে থেকে, খেতে গিয়ে ওষুধ দিতে হবে, সময় নেই। ওখানে ওষুধ পরে দিস, আগে আমায় ঠান্ডা কর ওষুধ দিয়ে। আমি মনে মনে, এই মেয়ে কি পাগল নাকি, কি সব উল্টোপাল্টা কথা বলছে। যাই হোক, এখন এখান থেকে কেটে পড়তে হবে। শোনো, ফাইনাল ডিসিশন, তোমায় আমি পছন্দ করে ফেলেছি। সেই প্রথম দেখাই আমার জীবনে এখন তোমার প্রয়োজন। উফ, এমন হট ছেলেকে কি অপছন্দ করে থাকা যায় নাকি? কি হট লাগছে, পুরাই আগুন। এখন থেকে তুমি আমার, আমি তোমার, আর কোনো মেয়ের দিকে তাকাবে না। আমি তখন মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেছি। তখন নিজের দিকে একটু তাকিয়ে দেখলাম, কি দেখে প্রেমে পড়ল মেয়েটা। আমার গায়ে তো লুঙ্গি ছাড়া কিছু পরা নেই, দেখলো কি এমন কে জানে। তখন মেয়েটা আবার বলল, কি মনে থাকবে তো? ভুলেও কোনো অন্য মেয়ের দিকে তাকাবে না, সাথে কথাও বলবে না। আচ্ছা আপনি কে যে আপনার কথা শুনতে হবে? আমি কে? আমি হচ্ছি মন্ত্রীর মেয়ে, আর তোমার হবু বউ। আমি অবাক হয়ে বললাম, কি, আপনি মন্ত্রীর মেয়ে? হুম, আমি মন্ত্রীর মেয়ে। আল্লাহ বাঁচাও! এই বলে আমি ওষুধগুলো আর পানির মেশিন নিয়ে দিলাম দৌড়। তখন মেয়েটি পিছন থেকে বলল, ওই আমার হট জানো, দাঁড়াও, কোথায় যাও, এদিকে আসো। আমি দুঃখিত, আপনার নাম্বারটি ভুল জায়গায় এসে গেছে, আপনি অন্য জায়গায় ট্রাই করেন। কি উল্টাপাল্টা কথা বলছো? আমি ঠিক নাম্বারেই ট্রাই করেছি, ভুল জায়গায় না। আমি মনে মনে, নীরব, এই মেয়ের পাল্লায় পড়িস না, জলদি পাল্লা, এই মেয়ে নিশ্চয়ই পাগল। তারপর দৌড়ে খেতে চলে গেলাম। খেতে অনেক কাদা আছে, আমি জানি এই মেয়ে কখনো এখানে আসবে না, বড় লোকের মেয়ে, সে কি আর কাদায় নামবে। তখন মেয়েটি রাস্তার উপর থেকে বলল, ওই আসো না, চলে গেলে কেন? আসো বলছি, কথা আছে। না, আমি এখন ঔষধ দিব খেতে, আপনি এখন যান, আপনার লগে কথা নাই আমার। তুমি না আসলে কিন্তু আমি নেমে আসবো, এই বলে দিলাম। আপনি নামলে আমি আবার দৌড়ে চলে যাব। দাঁড়াও, আসছি আমি। এই বলে মেয়েটি আসতে যাবে, তখন নীলা এসে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, মায়া, তোর আব্বু ফোন দিয়েছে, বলল তাড়াতাড়ি যেতে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নীলা একটু দূর থেকে জোরে বলল, যার কারণে আমি মেয়েটির নাম শুনতে পেয়েছি। তখন মায়া বলল,
1 মিনিট দাঁড়া, আমি এই ছেলেটাকে সাথে করে নিয়ে যাব। কি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? চল তো, এটাকে ধরে নিয়ে আসি। আমি এই কাদার মধ্যে নামতে পারবো না, তুই যা। তখন মায়া নামতে যাবে, ঠিক তখনই নীলার ফোনটা বেজে উঠলো। আর নীলা তখন বলল, এই দেখ, তোর আব্বু আবার ফোন করেছে, নে তুই কথা বল। তারপর মায়া ফোনটা নিয়ে কিছুক্ষণ কথা বলে নিল। নীলাকে ফোনটা দিয়ে বলল, চল, একে পরে দেখে নিব, আবার আসবো। আবার আসলে খুব ভালো হবে, অনেক সুন্দর গ্রামটা, আমায় নিয়ে আসিস। আচ্ছা চল এখন। আমি তাকে দেখছিলাম। তখন মায়া আমায় বলল, আমি আবার আসবো, তখন সব হিসেব এক এক করে নিব। এই বলে চলে গেল। তখন আমি মনে মনে বললাম, যাক বাঁচা গেল, পাগল মাইয়া নিশ্চয়ই পাগলাগার থেকে আসছে, তাই এত লোক, বুঝতে পারছি। পরে এসে আমায় খুঁজে পাবে কোথায়। এখন ঔষধগুলো দেওয়া যাক, অনেক লেট হয়ে গেছে। তারপর আমি পুরো ক্ষেত ঔষধ দিলাম। দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। তারপর নদী থেকে গোসল করে বাসায় এসে কিছু খেয়ে বসে আছি। তখন আম্মু বলল, কি রে, অনুষ্ঠানে যাবি তুই? এখন তো শেষ হওয়ার পথে অনুষ্ঠান, আর গিয়ে কি করব? অনুষ্ঠান শেষ হতে আরো লেট হবে, 9টা বাজতে পারে, গেলে গিয়ে দেখে আয়। আচ্ছা ঠিক আছে, আব্বু কোথায়? তোর আব্বু বাজারে গেছে, তুই যা। তারপর আমি কলেজে চলে আসলাম। এসে দেখি অনেক মানুষ কলেজের মাঠে। মঞ্চে দেখলাম মন্ত্রী বসে আছে, পাশে মায়া বসে আছে। কিন্তু মায়াকে দেখে যা বুঝতে পারলাম, তার কোনো অনুষ্ঠানের খেয়াল নেই। উপরের দিকে তাকিয়ে কি জানি ভাবছে আর মুচকি মুচকি হাসছে। তার কিছুক্ষণ পর মন্ত্রী চলে গেল। রাত 8টায় অনুষ্ঠান শেষ হলো। তারপর আমি বাসায় চলে আসলাম। আসার পর দেখি আব্বু বসে আছে বাহিরে। তখন আমায় দেখে বলল, অনুষ্ঠান শেষ হয়ে গেছে বাবা। আব্বু শেষ। খেতে কি ঔষধগুলো ভালো করে দেওয়া হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। তবে আব্বু, অনেক পাখি আসে ক্ষেতের মাঝে, এতে করে ধানের সমস্যা হচ্ছে। পাখিগুলো এসে ধান নিয়ে যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তাহলে তো আমাদের ফসল নষ্ট হয়ে যাবে, কষ্টটুকু বিফলে যাবে। তুমি একটা কাজ করো, 10-15টার মতো কাকতাড়ুয়া বানাও, তাহলে পাখিগুলো ভয়ে আর আসবে না। আচ্ছা, তাহলে আমি আগামীকাল থেকে বানাবো। এখন আয়, খাবার খেয়ে নেই, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি ঘরে গিয়ে বসো, আম্মুকে বলো খাবার রেডি করতে। তারপর আব্বু চলে গেল। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর আব্বু আম্মু সবাই মিলে খাবার খেয়ে নিলাম। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। আর এদিকে মায়া তার বাসায় গিয়ে সবাই মিলে রাতে ডিনার করার জন্য টেবিলে বসলো। তখন মায়া তার আব্বুকে বলল, আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? আব্বু, আমি একটা ছেলেকে পছন্দ করেছি। খুব ভালো তো। ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি, আমরা আজ যে গ্রামে গিয়েছিলাম অনুষ্ঠানে, সেই গ্রামেই তার বাড়ি। ছেলেটা কি করে? আমি জানি না ছেলেটা কি করে, কিন্তু ছেলেটাকে দেখলাম কৃষিকাজ করে। খুব ভালো লাগছে আমার, আমার পছন্দ হয়েছে। কি, তুই এই কৃষক ছেলেকে পছন্দ করেছিস? আমি পছন্দ করি না বলেও এই কথা আর মুখে আনবি না। এদের থাকার মতো ঘর নেই, তোকে কি করে রাখবে? তুমি পছন্দ না করো তাতে আমার কি, আমি তো পছন্দ করেছি, আমায় যেখানে রাখবে আমি থাকবো। তখন মায়ের আম্মু মায়াকে বলল, দেখ মা, তোর আব্বু ঠিক কথা বলেছে। তাছাড়া আমারও পছন্দ না কৃষক ছেলে। ছেলেটা যদি কোনো চাকরি করতো তাহলে আমি ভেবে দেখতাম। আমাদের সাথে একদম মিলে না। আমাদের সাথে না মিললে তাতে আমার কি, আমি তাকে পছন্দ করি, সে যাই করুক না কেন। দেখ, তুই পছন্দ করলেও কোনো লাভ নাই। তারা কোথায় আর আমরা কোথায়? আমি তোকে এর চেয়ে ভালো ছেলে খুঁজে দেব। লাগবে না আমার এর চেয়ে ভালো ছেলে, আমি তাকেই ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। পাগলামো করিস না মা, তোকে এর চেয়ে ভালো ছেলে এনে দিব, বড়লোক ঘরে বিয়ে দিব। চুপ করো তো মা, তুমি আছো বড় লোকের ঘরে বিয়ে নিয়ে, আমি তার ছোট্ট ঘরে যাব। তোমরা পছন্দ করো বা নাই বা করো। তাহলে আমার একটা কথা শোন, আমি থাকতে তুই ওই ছেলেকে বিয়ে করতে পারবি না। আমি কিছুতেই বিয়ে দিব না। তোকে 2 দিন এর সময় দিলাম, তুই ওই কৃষক ছেলেকে ভুলে যা। আর যদি না করিস তাহলে কি হবে তা পরে জানতে পারবি।
তখন মায়া রাগে খাবার খাওয়ার রেখে টেবিল থেকে উঠে তার রুমে চলে আসছে। তখন মায়ের আম্মু বলল, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। এখন মেয়েটা আবেগের মাঝে বলছে, একদিনে কি আর ভালোবাসা হয়? তবুও তুমি তোমার মেয়েকে বোঝাও, আমি এই কৃষি কাজ করা ছেলের কাছে বিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন খাবার খাওয়া শুরু করো, আমি ভালো করে বুঝিয়ে বলবো। তারপর মায়ের আব্বু খাবার খাওয়া শুরু করলো। মায়া ঘরে এসে বলতে লাগলো, আমার সাথে বিয়ে না দিলে পালিয়ে যাব তার সাথে। আর কি বললো, তাদের পছন্দ হয়নি। মনে হয় বিয়ে করে তারা থাকবে। বিয়ে করব আমি, থাকার চিন্তা আমার। তারা না করে কেন? আমি যদি সুখে থাকি তাহলে তাদের সমস্যা কোথায়? আবার বলে বড়লোক ঘরে বিয়ে দিব। কেন? আমি তাকে ভালোবাসি, বড়লোক ঘরে যাব কেন? মাথাটা গরম করে ফেলেছে। বরফ কোথায়? বরফ দিতে হবে মাথায়, মাথা ঠান্ডা করার জন্য। এই বলে মায়া কিছু বরফ নিয়ে তার মাথায় ধরে রাখলো। কিছুক্ষণ পর বরফ রেখে না খেয়ে ঘুমিয়ে পড়লো। মায়ার আম্মু খাবার নিয়ে এসে কয়েকবার ডেকেছে, কিন্তু মায়া আর উঠেনি, ঘুমিয়ে পড়লো। এদিকে সকালে আমি উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পর আব্বু এসে বলল কাকতারুয়া বানাতে সাহায্য করতে। তারপর আমি আব্বুর সাথে কাকতারুয়া বানাতে সাহায্য করতে লাগলাম। বানাতে বানাতে দুপুর হয়ে গেল। তারপর আমি গিয়ে নদী থেকে গোসল করে এসে খাবার খেয়ে নিলাম। তার মাঝে আব্বু কাকতারুয়া বানানো শেষ করে দিয়েছে। তখন আব্বু বলল, এগুলো বিকেলে নিয়ে ক্ষেতের মাঝে লাগিয়ে দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে এখন খাবার খাও, আমি কিছুক্ষণ পর নিয়ে যাচ্ছি। তারপর আব্বু চলে গেল। আমি আর কিছুক্ষণ রেস্ট নিয়ে 4টা কাকতারুয়া নিয়ে হাঁটতে শুরু করলাম। ক্ষেতের সামনে এসে রেখে বাকিগুলো নিয়ে আসতে যাব, তখন চোখটা তাল গাছের দিকে গেল। তখন দেখলাম মায়া বসে গাছের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। পাশে নীলা দাঁড়িয়ে আছে। তখন আমি তাদের কাছে এগিয়ে যেতে লাগলাম, জিজ্ঞাসা করতে আজ কিসের জন্য আসছে। আবার তখন কাছে যাওয়ার পর দেখি মা ঘুমিয়ে গেছে। তখন আমি নীলাকে বললাম, কি ব্যাপার, আজ আবার এই গ্রামে আসলেন যে? কোনো অনুষ্ঠান আছে নাকি? তখন নীলা আমার উদ্দেশ্য করে বলল, আরে না, আজ কোনো অনুষ্ঠানে আসিনি, তবে আজ একটা পাগলির পাগলামো দেখতে আসছি। কি বলছেন? কোথায় পাগলি? আমি তো দেখতে পাচ্ছি না। আর বিশেষ করে আমাদের এই গ্রামে কোনো পাগলি নেই। আমি এই পাগলির কথা বলছি না, আমি এই মায়া পাগলির কথা বলছি। ইনি যে পাগল এটা আগেই জানি, নতুন করে বলার কি হলো? ইনি হচ্ছে শহরের পাগলি। এ বলে আমি হাসতে লাগলাম। তখন নীলা বলল, তাই নাকি? আচ্ছা এই পাগলি হলো কবে, কি করে? গতকাল থেকে শুধু আপনার জন্য হয়েছে। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন? আমার জন্য? আমি আবার কি করলাম? আমার বান্ধবীর প্রথম দেখায় মন চুরি করেছেন, তাই তো আপনার পাগলামি হয়েছে। গতকাল সারা রাস্তায় আপনার কথা বলতে বলতে আমার কান ঝালাপাড়া করে ফেলেছে। দেখা হলো গতকাল, আর এর মধ্যে আমি তার মন চুরি করলাম কখন? এটা কি করে সম্ভব? সে আপনি বুঝতে পারবেন না। আপনি জানেন মায়া কখন আসছে এখানে? না, জানি না কখন আসছে। সেই সকালে ঘুম থেকে উঠেই চলে আসছে আপনাকে একটিবার দেখার জন্য। প্রথম দেখায় আপনার প্রেমে পড়ে গেছে, আর সে আপনার জন্য এখানে বসে আছে। কখন আসবেন? তখন আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আপনি? এত সকালে আসছে, তো আবার আমার জন্য? সকালে উঠে চলে আসছে শুধু আপনার জন্য। আমি যখন ফোন দিলাম 11টা, তখন ও বলল এখানে আছে আপনার জন্য। তারপর আমি চলে আসলাম, কি আর করার, বান্ধবী তো আমার আসতেই হবে। আর অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে মায়া। আমি তো নীলার কথা শুনে অবাক হয়ে গেছি। আমার জন্য নাকি এসে বসে আছে সকাল থেকে। প্রথম দেখায় এমন ভালোবাসা কি করে হয়? আমি কিছু বলতে গিয়েও কিছু বলতে পারলাম না। তখন মায়ের ঘুম ভেঙে গেল, আর চোখ খুলে দেখলো আমি দাঁড়িয়ে আছি। তখন মায়া বসা থেকে উঠতে উঠতে বলল, তুমি চলে আসছো? কখন থেকে ওয়েট করছি। তখন নীলা মায়াকে বলল, অবশেষে চলে আসছে। তখন মায়া আমার কাছে এসে বলল, যাও তুমি পচাও, তোমার জন্য সে কখন থেকে বসে আছি, আর তুমি মাত্র আসলে। আর তুমি শার্ট পরে আছো কেন? শার্ট খুলে ফেলো, তোমার শার্ট ছাড়া অনেক হট লাগে। তখন আমি মনে মনে বললাম, এই মাইয়া তো দেখি আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে এখনই। তখন মায়া আবার বলল, তুমি জানো আমি কখন থেকে এখানে বসে আছি,
সেই সকাল থেকে বসে আছি তোমার জন্য। কেন আমার জন্য বসে আছো কেন? আমি কি করলাম? তুমি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বলতে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি, তাই তো তোমার জন্য এসে বসে আছি দেখার জন্য। দেখো আমি তোমাকে ভালোবাসি না। আমি এত কিছু শুনতে চাই না। আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসবে। এটা কখনো সম্ভব হবে না, কারণ আমি হচ্ছি একজন কৃষকের ছেলে আর তুমি হচ্ছে মন্ত্রীর মেয়ে। এখন পার্থক্য বুঝতে পারলে কতটা আমাদের মাঝে দূরত্ব। তখন নীলা আমায় বলল, শুনেন, আপনি যে পার্থক্যটার কথা বললেন ওটা তো মায়ার বলা উচিত ছিল আপনাকে, কিন্তু সেটা আপনি বলছেন। মায়া আপনাকে ভালোবাসে বলেই তো বলছে, আর এতটা দূর থেকে এসে সেই সকালে বসে আছে একটি নজর দেখার জন্য। এখন ভাবেন কতটা ভালোবাসলে এতটা পাগলামি করতে পারে, বুঝতে পারছেন? এখন দুজনের মধ্যে পার্থক্যটা দূরে সরিয়ে ভালোবেসে কাছে টেনে নিন। আপনি বুঝতে পারছেন না আমাদের মাঝে কতটা পার্থক্য। সে হচ্ছে মন্ত্রী মেয়ে আর আমি হচ্ছি গরিবের ছেলে। দেখো আমি এত কথা শুনতে চাই না। কে ধনী কে গরিব আমি শুধু এটাই বুঝি, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই চাই। সারা জীবন তোমার পাগলি হয়ে থাকতে চাই। দেখো আমি ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, এটা ভালো লাগা বলে, আর সেটার মাঝে আবেগ থাকে, ভালোবাসা থাকে না। বিশ্বাস করো, সত্যি বলছি, প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি না। তোমার ফ্যামিলি কখনো এই ব্যাপার মেনে নেবেন না। তাছাড়া আমার তোমাকে রাখার মতো দামি ঘর নেই। আমার কিচ্ছু লাগবে না, তুমি যেমন করে রাখবে আমি থাকবো। আমার ফ্যামিলির না মানলে আমি পালিয়ে আসবো তোমার কাছে। এগুলো ডায়লগ মুভিতে দিলেই মানাবে, বাস্তবে না। আমি ভালোবাসতে পারবো না। এই বলে আমি চলে আসতে লাগলাম। তখন মায়া নীলাকে বলল, আচ্ছা নীলা, তুই বলতো ছেলেরা কি ঘাট তেরা হয়? আমার আইডিয়া অনুযায়ী ছেলেরা ঘাট তেরা হয় না। তাহলে এই শয়তানটা ঘাট তেরা কেন? কি জানি কেন তাকে ভালোবাসতে চাইছেন না। অন্য কোনো ছেলে হলে এতক্ষণে হ্যাঁ বলে দিত। আমার মনে হয় না রাজি হবে। রাজি হবে না মানে? দাঁড়া, এক্ষুনি রাজি করাচ্ছি। ভালোবাসার কথা তার মুখ দিয়ে বলাবো, তুই শুধু দেখ। কি করবি তুই এখন? তুই শুধু দেখ আমি কি করি। ভালো করে বললাম তো শুনলো না, এখন তার উল্টো করব। মন নিয়ে নিল প্রথম দেখাই, ভালোবেসেছি এক দেখাই, এখন বলে ভালোবাসবে না, আমায় ফিরিয়ে দিচ্ছে। দাঁড়া দেখাচ্ছি মজা। তখনই নীলা বলে উঠল, এই তোর আব্বু ফোন করছে, কি বলবো? ফোন রিসিভ করার দরকার নেই, তুই আমার গাড়িতে গিয়ে দেখ একটা দড়ি আছে, সেটা নিয়ে আয়। নীলা অবাক হয়ে বলল, তুই দড়ি দিয়ে কি করবি? তুই নিয়ে আয়। তখন নীলা গিয়ে দড়ি নিয়ে আসলো। আর তখন মায়া বলল, আমি যখন ইশারা দিব তখন তুই এই দড়ি দিয়ে বাঁধা শুরু করবি এই শয়তানটাকে। নীলা অবাক হয়ে বলল, কি কি বলছিস তুই? বাঁধতে যাব কেন? যেটা বললাম করবি, বেশি কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে। তখন মায়া দৌড়ে আমার কাছে গিয়ে আমায় টেনে তাল গাছের কাছে নিয়ে এসে চেপে ধরলো। আর নীলাকে ইশারা দিতেই তখন নীলা আমায় বেঁধে ফেললো। তখন আমি বললাম, কি হচ্ছে, আমায় বাঁধছো কেন? বাঁধো, খোলো। না, খুলবো না। আগে বলো আমায় ভালোবাসো, তাহলেই খুলবো। না, আমি বলবো না, আমি তোমাকে ভালোবাসি না। তখন মায়া রাগী গলায় বলল, তাহলে আমায় ভালোবাসবি না? না, আমি ভালোবাসতে পারবো না। দেখ আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে, ভালোভাবে বলছি ভালোবাসতে। আমি বলছি তো আমি ভালোবাসতে পারবো না। এতে জোর করার কি হলো? ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। জোর করেও পাওয়া যায়। তারা আমায় ভালোবাসবি না তো? আমার না হলে আমি কারো হতে দিব না তোকে। নীলা, গাড়িতে গিয়ে দেখ একটা চাকু আছে, সেটা নিয়ে আয়। আজ ওর ওই জিনিসই কেটে দিব, তাহলে কারো হতে পারবে না। আমি তো মায়ের কথা শুনে পুরাই ব্যাকুল হয়ে গেছি আর ভয় পেয়ে গেলাম প্রচণ্ড। তখন আমি বললাম,
কি কি কি- কি বললে তুমি? এটা করো না প্লিজ। তাহলে আমায় ভালোবাসতে হবে। না, ভালোবাসতে পারবো না, অন্য কিছু বলো। বিয়ে করতে হবে আমায়। সেটাও পারবো না, অন্য কিছু বলো। তাহলে তো কিছুই করার নেই, চাকু নিয়ে আয় জলদি। তখন আমি ভয়ে তাড়াতাড়ি বলে দিলাম, ঠিক আছে আমি রাজি ভালোবাসতে, তবুও আমার এই সম্বলটুকুর সাথে এমন করো না। তাহলে আই লাভ ইউ বলো। ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু আমার জান কলিজা। এই বলে জড়িয়ে ধরলো আমায় আর সারা মুখে কিস করতে লাগলো। আমি মনে মনে বললাম, শয়তান মেয়ে, ব্ল্যাকমেল করে ভালোবাসার কথা বলিয়ে নিল, কখনো ভালোবাসবো না, একবার ছুটে বাসায় যাই। তারপর মায়া আমার বাঁধন খুলে দিল আর আমার বাসায় যেতে চাইলো। তখন আমি বললাম এখন না, আর কিছুদিন পর মায়াকে বললাম বাসায় যেতে, কারণ সকাল থেকে বসে আছে। কিন্তু মায়া যেতে রাজি হয় না। সন্ধ্যায় জোর করে পাঠিয়ে দিলাম মায়াকে। তারপর আমি যেই 4টি কাকতাড়ুয়া নিয়ে আসছি সেইগুলো লাগিয়ে চলে গেলাম বাসায়। এদিকে রাতে যখন মায়া বাসায় যায়, গিয়ে তার রুমে ঢুকতে যাবে, তখন তার আব্বু মায়াকে ডাকলো কাছে। কোথায় গিয়েছিলে? কাছে যাওয়ার পর মায়া বলল, গ্রামে গিয়েছিলাম আমার ভালোবাসার মানুষের কাছে। তোকে আমি ওই গ্রামে যেতে নিষেধ করেছি, তবু কেন গেলি তুই? আমি আমার ভালোবাসার মানুষের কাছে গিয়েছি। তখন মায়ের আব্বু রেগে মায়াকে ঠাস করে 2টি চড় দিয়ে বলে, তোকে আমি না বলার পরও কেন গেলি তুই? তোকে না বললাম ওই ছেলের কাছেও যাবি না। আজ থেকে তোর বাসার বাইরে যাওয়া নিষেধ। আমি গার্ডদের বলে রাখছি তুই যাতে আর ওই গ্রামের দিকে না যেতে পারিস। মায়া কান্না করতে লাগলো চর খেয়ে। আর এটা শুনে তখন মায়ার আম্মু এসে রাগী গলায় বলল, কি হলো, তুমি মেয়েটাকে মারলে কেন? এমনি মেরেছি, তুমি কথা বললে তোমায়ও চর দিতে বাধ্য হব। ওর কত সাহস, আমি না বলার পরেও গেছে। সামান্য একটা ফকির কৃষকের ছেলের এর সাথে গিয়ে মিশেছি, আমার মান সম্মান সব শেষ করে দিল। তখন মায়া কান্না করতে করতে বলল, সে যেমনই হোক, যত গরিবই হোক না কেন, আমি তাকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। আমি তার কাছে 1000 বার যাব, আমায় মেরে ফেললে ফেলো, তবুও যাব তার কাছে। এই বলে মায়া কান্না করতে করতে তার রুমে চলে গেল। তখন মায়ের আম্মু বলল, মায়ার কথা আমাদের মেনে নেওয়া উচিত। তুমি একটু চিন্তা করো, ও যদি সেই ছেলেকে নিয়ে সুখী হতে পারে তাহলে আমাদের আর বাধা দেওয়া ঠিক হবে না। তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে ঠাস করে একটা চর দিয়ে বলল, চুপ করো তুমি, তোমায় কথা বলতে বলিনি। তখন মায়ের আম্মু গালে হাত দিয়ে বলল, আমি কি ভুল কিছু বললাম? আমি ওই কৃষক ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব না। আমি কোনো দিন ওই সম্পর্ক মেনে নেব না, কোনো দিন না। কেন? কৃষক ছেলে বলে কি হয়েছে? মেয়ে যদি সুখী হতে পারে তাহলে সমস্যা কোথায়? তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে আরো 2টি চর দিয়ে বলল, সামান্য একটা কৃষক ছেলের সাথে তুলে দেব আমার মেয়ে? ছি, নো নেভার, কোনো দিন না। তুমি যদি আমার একবার ওই ছেলের কথা বলছো তাহলে কিন্তু খুব খারাপ হবে। তখন মায়ের আম্মু চুপ করে রইল, আর কিছু বলল না। তখন মায়ের আব্বু আবার বলল, আর একটা কথা তোমার বলে রাখি, ভালো করে মনে রেখো, তুমি মেয়েকে ঘর থেকে একা কোথাও বের হতে দিবে না। তুমি সাথে যাবে, শপিং মল ছাড়া আর কোথাও যেন না যায়। যদি ওই গ্রামের দিকে যায় তাহলে তোমার কিন্তু এর সাজা ভোগ করতে হবে, মনে থাকে যেন কথাটা। মায়ের আম্মু শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর মায়ের আব্বু রুমে চলে গেল, সাথে মায়ের আম্মু পেছন পেছন গেল। এদিকে মায়া ঘরে এসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমি যদি আমার ভালোবাসার মানুষকে না পাই তাহলে এই জীবন আমি শেষ করে দিব। এই বলে মায়া কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর মায়া ফোন নিয়ে কান্না করতে করতে আমার ফোনে কল দিল। মায়া আসার সময় আমার ফোন নাম্বার নিয়ে আসছিল। এদিকে আমি খাবার খেয়ে শুয়ে আছি, তখনই হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি মায়া ফোন করেছে। মায়া যখন ফোন নাম্বার নিয়েছিল তখন কল দিয়েছিল একটা, আর আমি নাম লিখে রেখেছিলাম। তখন ফোন রিসিভ করার পর ওপাশ থেকে কান্না করার শব্দ আসছে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম আর মনে মনে বললাম, কি ব্যাপার, মায়া তো এখান থেকে হাসি খুশিভাবে গিয়েছে, তাহলে এখন কান্না করছে কেন? তখন আমি বললাম, কি হয়েছে মায়া, কান্না করছো কেন, কিছু হয়েছে? মায়া কোনো কথা বলছে না, শুধু ফুপে ফুপে কান্না করতে লাগলো। মায়া কান্না শুনে কেন জানি খারাপ লাগা শুরু করলো। আমার কেন জানি সহ্য হচ্ছে না তার কান্না। তখন আমি আবার বললাম, ওই পাগলি কি হয়েছে, কান্না না করে বলো আমায়। তখন মায়া কান্না করতে করতে বলল,
আব্বু আমায় মেরেছে আর বলেছে তোমার কাছে যেন আর না যাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, অনেক ভালোবাসি তোমায়। এই বলে আবার কান্না করতে লাগলো মায়া। আমি কি বলবো বুঝতে পারছি না, কি বলে তাকে সান্ত্বনা করব সেটাও বুঝতে পারছি না। মায়ের কান্না শুনে আমার এখন খুব খারাপ লাগতে শুরু করলো। মন তাকে এখন কাছে পেতে চাইছে, তার চোখের পানিগুলো মুছে দিতে ইচ্ছে করছে। হয়তো তাকে ভালোবেসে ফেলেছি, তাই তার কান্না সহ্য করতে পারছি না। এমনটা তো আগে হয়নি, হয়তো তাকে আমিও ভালোবাসতে শুরু করে দিয়েছি, তাই মনটা তার প্রতি হারিয়ে যাচ্ছে। তখন মায়া আবার বলল, অনেক ভালোবাসি তোমায়, এখন একটু আসবে, জড়িয়ে ধরে তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকবো চুপটি করে। আমিও তোমাকে ভালোবাসি, কান্না থামাও প্লিজ। আর কান্না করো না, আমার কি খারাপ লাগছে না? তুমি যে কান্না করছো আমি জানতাম তোমার ফ্যামিলি রাজি হবে না। তখন মায়া কান্না থামিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, ঠিক আছে, আমিও কিন্তু তোমার সাথে চলে আসবো, তোমার সাথে কিন্তু আমায় নিয়ে আসবে। সেটা না হয় পরে দেখা যাবে, এখন তো কান্না থামাও। আচ্ছা, কান্না থামাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত শুনি বলো। আমায় কিস করতে হবে, তাহলেই থামাবো কান্না। কিন্তু সেটা কি করে, তুমি তো আমার সামনে নেই। তুমি এখন ফোনে কিস করো, আমি ফোনটা আমার গালে ধরছি, তাহলেই হবে। কিন্তু আমি কিস করলে তো আমার ফোন সেই কিস পাবে, তোমার ওইখানে কি করে যাবে? তখন মায়া রেগে বলল, এত কিছু জিজ্ঞেস করো কেন? তোমাকে বলেছি তুমি কিস করো, এত কথা বলছো কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি, রাগ করছো কেন? হুম, দাও জলদি। তখন আমি 2টা কিস করলাম। তখন মায়া আমার 4টা কিস করলো আর বলল, আই লাভ ইউ আমার জান। লাভ ইউ টু আমার পাগলি। জানো এখন আমার কি করতে মন চাইছে? মন চাইছে তোমায় শক্ত করে জড়িয়ে ধরে তোমার বুকে মাথা রেখে চুপটি করে ঘুমিয়ে থাকতে। বিয়ে হয় নেক, তারপর তো বাকিটা জীবন আমার বুকে মাথা রেখে ঘুমাতে পারবে, চিন্তা করো না। এখন ঘুমিয়ে পড়ো চুপটি করে, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। তখন মায়া ফোন কেটে দিল। আমি ফোনটা রেখে তখন মনে মনে ভাবতে লাগলাম, বলে তো ফেললাম যাব, কিন্তু কি করে যাই, যাওয়ার মতো টাকা তো নেই। আচ্ছা সকাল হোক, তারপর না হয় জাহিদকে বলে দেখি কি হয়। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে কাকতারুয়া নিয়ে খেতে চলে গেলাম। গিয়ে সবগুলো কাকতারুয়া লাগিয়ে দিলাম, দিয়ে বাসায় চলে আসলাম। আসার পর আব্বু বলল, কোথাও গেছিলি এত সকালে? খেতে গিয়েছিলাম কাকতারুয়াগুলো লাগাতে। সবগুলো লাগানো শেষ হলো? সবগুলো শেষ। আচ্ছা এখন আয়, নাস্তা করে নেই। আচ্ছা তুমি ঘরে যাও, আম্মুকে বলো খাবার রেডি করতে, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আব্বু চলে গেল, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর আব্বু আম্মু আমি সবাই মিলে খাবার খেতে বসলাম। এদিকে মায়া সকালে উঠে ফ্রেশ হয়ে তার ফোনে টাইম দেখতে যাবে, তখন দেখলো তার ফোন নেই বিছানায়। তখন খুঁজতে লাগলো কিন্তু কোথাও খুঁজে পেল না। তখন মায়া দৌড়ে নিচে গেল, গিয়ে দেখে তার আব্বু খাবার খাওয়ার জন্য বসে আছে, পাশে তার আম্মু ছিল। তখন মায়া বলল, আম্মু, আমার ফোন কোথায়? খুঁজে পাচ্ছি না কেন? তখন মায়ের আব্বু বলল, তোর ফোন আমি নিয়েছি, আজ থেকে তোর ফোন চালানো নিষেধ। তখন মায়া রেগে বলল, কেন নিষেধ? আমার ফোন দাও বলছি, নয়তো খুব খারাপ হবে কিন্তু। যা খুশি কর, ফোন দেওয়া যাবে না। টিভি আছে, টিভি দেখবি, আর সারাদিন ঘরে থাকবি, তোর বাইরে যাওয়া নিষেধ। তখন মায়া রেগে তার পাশে কিছু কাছের জিনিস ছিল সব ভেঙে ফেলে আর বলে, আমার ফোন দাও বলছি, যদি না দাও তাহলে আমি এক্ষুনি চলে যাব। তখন মায়ের আব্বু বলল, তুই এই বাড়ির বাইরে যেতে পারবি না আমার অনুমতি ছাড়া। আমি সবাইকে বলে দিয়েছি তোকে যেন এই বাড়ির বাইরে কোনো মতে যেতে না দেয়। তখন মায়া কান্না করতে করতে বলল, আম্মু, তুমি কিছু বলো না কেন? বলো আমার ফোনটা দিতে, আমার জানটার সাথে কথা বলবো। মায়ের আম্মু কোনো কথা বলল না, চুপ করে রইল। তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে উদ্দেশ্য করে বলল, আমার একটা মিটিং আছে, যাচ্ছি। মেয়ে যেন এই বাড়ির বাইরে যেতে না পারে, যদি যায় তাহলে কিন্তু এর সাজা তোমাকে ভোগ করতে হবে। এই বলে মায়ের আব্বু উঠে চলে গেল আর মায়া বসে কান্না করতে লাগলো। এদিকে আমি খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে জাহিদকে ফোন দিয়ে বললাম আসতে, কথা আছে। তখন জাহিদ বলল তার বাসায় যেতে, কেউ নেই তার বাসায়। আমি বললাম ঠিক আছে আসছি। তারপর ফোন কেটে আমি আসতে যাবো, ঠিক তখন আম্মু দেখে বলল, কোথাও যাবি নাকি এখন? আম্মু একটু জাহিদের বাসায় যাব, কথা আছে। কেন, কিছু বলবে?
না কিছু না, এমনি বললাম, যা তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণ পর চলে আসব। তারপর আমি জাহিদের বাসায় চলে গেলাম। গিয়ে দেখি জাহিদ বাহিরে বসে আছে। আমায় দেখে বলল, আরে দোষ, এসে গিয়েছিস, আয় বসে পড়। তারপর আমি বসে জাহিদকে বললাম, আঙ্কেল আন্টি কোথায় গেছে? ঢাকা গিয়েছে আজ সকালে। কিসের জন্য? কোনো কাজ আছে নাকি? না, কোনো কাজ না, আমার মামার বাড়ি গিয়েছে। তাহলে তুই গেলি না কেন? আমার একটা কাজ আছে, একজন লোক এসে কিছু টাকা দিবে, তাই আজ থেকে গেলাম, আগামীকাল যাব। এখন তুই বল, কিসের ফোন দিয়েছিলি? মায়াকে চিনিস তুই? কোন মায়ের কথা বলছিস তুই? মন্ত্রীর মেয়ে মায়া। চিনতে পেরেছি, কেন, কি হয়েছে? মায়া আমায় ভালোবাসে, আর আমিও। এখন জাহিদ আমার কথা শুনে অবাক হয়ে গেল আর বলল, কি বলিস কি তুই? সত্যি, দুজনেই দুজনকে ভালোবাসি। তাহলে তো এটা খুশির খবর, মিষ্টি কই, জলদি নিয়ে আয়। আরে কথা শোন আগে, এত লাফাস না। বল। গতকাল মায়া বলল মায়ার আব্বু মায়াকে মেরেছে আমার কাছে আসার জন্য। আমি জানতাম এমনই কিছু একটা হতে পারে, এখন না হলেও পরে হবে তো, কারণ এই মন্ত্রী একটু অহংকারী টাইপের। এখন কি করি বলতো? মায়া আবার বলল তার বাসায় যেতে, অনেক কান্না করছে। আমি জানি তুই গেলে তাকে অপমান করবে গরিব বলে, আর নানান কথা শুনিয়ে দিবে। আমিও জানি এমনই কিছু একটা হবে। আমি মায়াকে বলেছিলাম তাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না, কারণ তার সাথে আমার যায় না। আমি গরিব কৃষকের ছেলে আর সে মন্ত্রী মেয়ে। কিন্তু মায়া কোনো কথা শুনলো না। দেখ, সত্যিকারের ভালোবাসা কখনো ধনী গরিব বুঝতে চায় না, শুধু এটাই বুঝে তাকে তার জীবনসাথী হিসাবে প্রয়োজন। তাহলে এখন কি করব বল? আচ্ছা তুই একটা কাজ কর, তুই তোর আব্বুকে বল তুই একটা মেয়েকে পছন্দ করিস। তারপর তোর আব্বুকে নিয়ে মায়ের আব্বুর সাথে তোদের দুইজনের ব্যাপারে কথা বলিয়ে দেখ কি বলে। তোর আব্বু গেলে মনে হয় কিছু বলবে না। আমার মনে হয় না আব্বু যাবে, যদি শুনতে পায় মন্ত্রীর মেয়ে। আরে যাবে যাবে, তুই গিয়ে বলে দেখ। ঠিক আছে, কিন্তু আমি বলতে পারবো না, তুই বলবি গিয়ে আব্বুকে। ঠিক আছে, তাহলে আমি না হয় বলবো। আমার কি মনে হয় জানিস, মায়াকে যেহেতু তার আব্বু মেরেছে আমার কাছে না আসার জন্য, তাহলে নিশ্চয়ই আমাদের দুজনের ভালোবাসা মেনে নিবে না। তা ঠিক বলেছিস, কিন্তু তবুও যেতে হবে, গিয়ে দেখ কি বলে। বলেছি, যখন যাব গিয়ে দেখি কি হয়। নয়তো আরেকটা কাজ করতে পারিস তুই। কি করতে পারি? দেখ, এমনি তোর আব্বু অসুস্থ, এত দূর এখন নিয়ে যাওয়া ঠিক হবে না। তুই তোর আব্বুকে পরে এ কথা বল, আর এখন নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আগে তুই গিয়ে দেখা করে আয়, আর কথা বলেও আয় মায়ের আব্বু আম্মুর সাথে। তারপর যদি তারা বলে তোর আব্বু আম্মুকে নিয়ে যেতে, তারপর না হয় নিয়ে যাবি। আচ্ছা তাহলে তাই হবে, আমি গিয়ে কথা বলে আসি, পরে যদি সব ঠিক থাকে তাহলে আব্বুকে নিয়ে যাব। তাই কর। কিন্তু আরেকটা সমস্যা এখানে। কি সমস্যা? আমার কাছে সেখানে যাওয়ার মতো টাকা নেই, আর পরার মতো আর ভালো কিছুই নেই। না আছে ভালো প্যান্ট, না আছে শার্ট। আচ্ছা, ওই কথা তাহলে। হুম আরে মন খারাপ করিস কেন? ভাড়ার চিন্তা করতে হবে না, আমি আগামীকাল যাব, আমার সাথে যাবি। আর ঢাকা আমার একটা চাচার দোকান আছে শার্ট প্যান্টের, সেখান থেকে নিয়ে দিব তোর কাপড়, চিন্তা করতে হবে না। তখন আমি জাহিদের দিকে তাকিয়ে বললাম, তুই আমায় অনেক সাহায্য করছিস দোস্ত। আমি জানি না এইগুলো কি করে পরিশোধ করব। আমি একটা জব নিয়ে তোর সব টাকা পরিশোধ করে দেব। ধ্যাত, রাখতো তোর বাজে কথা। বন্ধু হয়ে যদি সাহায্য করতে না পারি তাহলে কিসের বন্ধু? তুই বিপদে আছিস, তাই তোর বিপদে আমি আছি। একদিন যদি আমি বিপদে পড়ি তাহলে সেদিন তুই থাকবি, আর তোর কাছে আমি টাকা চেয়েছি, টাকা দিতে হবে না। আমি সবসময় তোর সাথে আছি, কিন্তু টাকা তো তোকে দেবই, সেটা বললেও না বললেও। আচ্ছা এই কথা, এখন থাক, আগামীকাল কখন যাবি এটা বল। আগামীকাল সকালে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে চলে আসিস রেডি হয়ে আমার বাসায়। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা, লিমাকে কি তুই ভালোবাসিস? মানে ভালোবাসি, কিন্তু বলতে ভয় করে। বুঝতে পারছি। আর একটা কথা কি জানিস, লিমাও তোকে ভালোবাসে, কিন্তু এই কথা বলতে তার নাকি ভয় করে। আমি বুঝতে পারছি যে লিমা কিছু একটা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। কিন্তু লিমা তো বললো তোকে নাকি অনুষ্ঠানের দিন তার ভালোবাসার কথা জানিয়ে দিবে। কিছু বলেনি তোকে? কিছু বলিনি তো, শুধু একবার হাত ধরে ছিল আর আমার ঠোঁটের কাছে এসেছিল, কিন্তু তারপর তোরে চলে গেছে। বোকা কোথাকার, তবুও তুই বুঝতে পারলি না, যখন চলে গেছে তখন তুই কি হাতটা ধরে বলে ফেলতে ভালোবাসিস? আমার ভয় করছিল বলতে। শালা, তোকে দিয়ে কোনো কাজ হবে না। চল তো, ভয় পেলে হবে না, আজকে তোকে গিয়ে প্রপোজ করতেই হবে। তখন জাহিদ কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, সরি, এখন না দোষ, পরে বলবো। পরে বলতে বলতে তাকে কেউ নিয়ে চলে যাবে, এখনই চল।
কিন্তু আমার ভয় করছে। আমি কিছু বলতে যাব তখনই কেউ পিছন থেকে কাশি দিল। তাকে দেখি লিমা দাঁড়িয়ে আছে, হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, এই দেখ, নাম নিতে না নিতেই এসে হাজির, তোর আর কষ্ট করে যাওয়া লাগলো না, কিন্তু লাঠি নিয়ে আসলো কেন? তখন লিমা বলল, এসেছি, কিন্তু আজের হাড্ডি গুড্ডি সব ভাঙবো। আমি অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? কত সাহস! আমি থাকতে বলে সে নাকি সিঙ্গেল, আজও প্রেম করে না। তখন জাহিদ বলে উঠল। ও মিথ্যা কথা আমি কাউকে বলিনি। তখন লিমা এসে জাহিদের কলারের ধরে 2টা বাড়ি মেরে বলল, আজ ফেসবুকে রং তুলি নামে আইডিতে কি বলছিস? তখন জাহিদ চুপ করে রইল। তখন লিমা আবার সেই বাড়ি দিতে যাবে, তখন আমি লিমার হাত থেকে নিয়ে বললাম, আরে ভুলে বলে ফেলছে, তখন তো আর রিলেশন করেনি তোমার সাথে, তাই বলেছে। কিন্তু তুমি কি করে জানলে? আমি জানবো না তো কে জানবে? আইডি আমার। ও, এই কথা। অনেক দিন ঘুরিয়েছে এর পেছনে, জানে আমি ভালোবাসি তবুও ঘুরিয়েছে না বলে। আমি মেয়ে মানুষ হয়ে কি করে আগে বলি? কত কিছু করে বুঝিয়েছি, কিন্তু তবুও চুপ করে রয়েছে। আজ সব হিসেব নেব। তখন জাহিদ করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মারবে নাকি আমায়? তখন লিমা রাগী গলায় বলল, না, আদর করব। তখন আমি বললাম, আরে যা হওয়ার হয়েছে, এখন দুজন দুজনকে ভালোবাসার কথা বলে দাও। জাহিদ, তুই প্রথমে বল। কিন্তু ভয় করছে। তখন লিমা রাগী গলায় বলল, লাঠি কই আমার, দাও তো, এর ভয় আমি বের করছি। জাহিদ এটা শুনে ভয়ে চোখ বন্ধ করে হাঁটু গেড়ে পাশে একটা গ্লাস ছিল সেটা সামনে এগিয়ে দিয়ে বলল, ওগো আমার সুন্দরী, রাগই তো দেখছি কম হওনি, রাগটা একটু কম করো। বউ হয়ে আমার কাছে আসো, কথা দিলাম সারা জীবন বুকে জড়িয়ে রাখবো, তোমায় কষ্ট পেতে দিব না। তোমায় হবে কি আমার আব্বু আম্মুর বৌমা। তখন লিমা গ্লাস হাতে নিয়ে বলল, হব না মানে? আমি তো আজই রাজি আছি, ডাকো এখন চাইলে কাজী। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরলো। তখন আমি বললাম, তাহলে দুজনের প্রেম চলতে থাকুক, আমি যাচ্ছি, পরে আসবো আবার, ততক্ষণ আমার বন্ধুকে সামনে রাখো লিমা। ঠিক আছে। তখন আমি লাঠি নিই আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু বাইরে বসে আছে। তখন আমি আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু, একটা কথা বলার ছিল। কি বলবি বল। আমি আগামীকাল একটু ঢাকায় যাব জাহিদের সাথে। ঠিক আছে, তা না হয় যাবি, কিন্তু বাবা, আমার কাছে তো বেশি টাকা নেই, 100-র মতো আছে, তা দিয়ে কি তোর হবে? টাকা লাগবে না আব্বু, জাহিদ সব খরচ দিবে, আমার কোনো টাকা লাগবে না। ঠিক আছে, যাস। তখন আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফোনটা নিয়ে ভাবতে লাগলাম, মায়াকে তাহলে ফোন করে বলেই দেই আমি আগামীকাল আসছি। তখন ফোনটা নিয়ে মায়াকে কল দিলাম, কিন্তু মায়ের ফোন বন্ধ বলছে। অনেকক্ষণ ট্রাই করলাম, কাজ হলো না। তখন মনে মনে ভাবতে লাগলাম, কি ব্যাপার, মায়া তো ফোন বন্ধ করার কথা না, কিছু হয়েছে নাকি আবার? না, কি আর হবে, এমনি তো হতে পারে ফোনে চার্জ নাই, থাক, আগামীকাল গিয়ে না হয় কথা হবে। তারপর ফোনটা রেখে একটু ঘুমিয়ে পড়লাম। উঠে সারাদিন ঘোরাঘুরি করে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে জাহিদের বাসায় চলে গেলাম। যাওয়ার পর জাহিদ বলল, তুই আসছিস, এখন চল যাওয়া যাক। চল। আচ্ছা তুই যে এখন যাচ্ছিস, মায়াকে বলেছিস সেই কথা? না, এখনো বলেনি। কেন, জানিয়ে দে তুই আসছিস, আজ তার কাছ থেকে শুনলে খুব খুশি হবে। গতকাল থেকে ফোন বন্ধ মায়ার। সকালে উঠে ট্রাই করেছি, কিন্তু লাভ হয়নি, বন্ধ ফোন। এখন আমার ফোন বন্ধ হয়ে গেছে, মনে ছিল না ফোনটা চার্জ দিতে। তাহলে আমায় ফোন দিয়ে কল করে কথা বল। ফোন নাম্বার জানা নেই। ধুর হালা, তুই কেন কাজেরই না, নিজের গার্লফ্রেন্ডের ফোন নম্বর মনে রাখতে পারিস না? থাক, বাদ দে, মায়ের বাসায় গেলে না হয় দেখবে আর সারপ্রাইজ হিসাবে দেখবে। কথাটা খারাপ বলিস নাই, ভালোই বলেছিস। আচ্ছা চল তাহলে। তারপর দুজন বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। 3 ঘন্টা পর পৌঁছে গেলাম ঢাকা। গাড়ি থেকে নামার পর জাহিদ বলল, চল এখন তোকে প্যান্ট শার্ট নিয়ে দিই। চল। আচ্ছা, তোর চাচার দোকান কোথায়? আরে একটু সামনেই চাচার দোকান, চল, গেলেই দেখতে পারবি। তারপর জাহিদ তার চাচার দোকানে নিয়ে গেল আমায়। গিয়ে সালাম দিল তার চাচাকে। সালামের জবাব দেওয়ার পর জাহিদ তার চাচাকে বলল, কেমন আছো চাচা? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি চাচা, আমার একটা প্যান্ট আর শার্ট লাগবে। ঠিক আছে, যা ভালো লাগে নিয়ে নে। তারপর জাহিদ একটা প্যান্ট আর একটা শার্ট নিয়ে দিল আমায়, বলল, এগুলো পরে আয় এখন। আচ্ছা, কিন্তু কোথায় পরবো গিয়ে? ওই তো তোর সামনেই ট্রায়াল রুম আছে, সেখানে গিয়ে পরে আয়। ঠিক আছে। তারপর আমি
প্যান্ট শার্ট নিয়ে চলে গেলাম ট্রায়াল রুমে। সেখানে গিয়ে কিছুক্ষণ পর বের হলাম, তখন জাহিদ আমায় দেখে বলল, বাহ, খুব সুন্দর লাগছে তো তোকে। থাক, আর পাম মারতে হবে না। এই জন্য কারো প্রশংসা করতে নেই, যা শালা, আর বলবো না। আচ্ছা থাক, রাগ করিস না, এখন চল যাওয়া যাক। চল। তারপর জাহিদ তার চাচার কাছে গিয়ে টাকা দিতে চাইলো, কিন্তু নিল না। জাহিদ জোর করে 1,000 টাকা দিয়ে বিদায় নিয়ে চলে আসলো। বাহিরে আসার পর আমি বললাম, আচ্ছা মন্ত্রী বাসা কোথায়? জাহিদ অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, সে কি রে, তুই বাড়িটাও চিনিস না? না চিনি না তো। তাহলে প্রেম করতে গেলি কেন? ফোন নম্বর জানা নেই, বাসার ঠিকানাও জানা নেই। আরে আমি কি এগুলো জিজ্ঞাসা করছি নাকি? কথা হলো সেদিন, প্রেম হলো 2 দিন, ঠিকানা নেবো কোন দিন তাহলে? বুঝতে পারছি। চল, আমি তোকে নিয়ে যাচ্ছি মন্ত্রীর বাসায়, উত্তরা। আচ্ছা চল। তারপর দুজন মিলে একটা গাড়ি নিয়ে মন্ত্রী বাসার উদ্দেশ্য করে যেতে লাগলাম। কিছুক্ষণ পর চলে গেলাম গাড়ি থেকে নেমে। আমি বললাম, আচ্ছা দোস্ত, আমরা তো মন্ত্রী বাসায় যাচ্ছি, তাহলে খালি হাতে কেন যাচ্ছি? কারো বাসা গেলে তো কিছু নিয়ে যেতে হয়। তখন জাহিদ তার মাথায় হাত দিয়ে বলল, ওহ, একদম ভুলে গিয়েছি, তুই ভালো কথা মনে করিয়ে দিলি। চল, কিছু ফল কিনে নিয়ে আসি। তারপর কিছুটা সামনে গিয়ে একটা ফলের দোকান থেকে কিছু ফল নিলাম, নিয়ে মন্ত্রীর বাসায় যেতে লাগলাম। কিছুক্ষণ পর মন্ত্রীর বাসার সামনে চলে আসলাম। এসে তাদের বাসার দিকে তাকিয়ে আমি অবাক। তখন আমি বললাম, দোস্ত, এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ? কত সুন্দর। সুন্দর তো থাকবেই, মন্ত্রী বলে কথা, ভিতরে চল, আরও অবাক হতে পারিস। তারপর আমি আর জাহিদ গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে যাব, তখন একজন দারোয়ান এসে বলল, কি চাই আপনাদের? এমন না বললে বাসায় ঢুকছেন কেন? তখন জাহিদ দারোয়ানকে বলল, জি, আমরা গ্রাম থেকে আসছি মন্ত্রী সাহেবের সাথে কথা বলতে। আমাদেরকে মন্ত্রী সাহেব চেনেন? চিনি আপনাদের? আচ্ছা দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর দারোয়ান চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল, আসেন ভিতরে আসেন। তারপর আমি ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর দেখতে পেলাম অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, তারা হয়তো বডিগার্ড। কিছুটা সামনে যাওয়ার পর দেখি 8 থেকে 10টা গাড়ির সাথে BMW গাড়ি। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছি সব। এক পাশে ঝর্ণা বসানো, তারপর পাশে ফুল গাছ, গোলাপ ফুল, আরও অনেক রকম ফুল। হঠাৎ জাহিদ বলল, কিরে, আর কত দাঁড়িয়ে দেখবি, এবার তো চল ভিতরে। আচ্ছা ঠিক আছে চল। তারপর আমরা বাসার ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি মন্ত্রী সাহেব বসে আছে অন্যদিকে তাকিয়ে। তাকে দেখে মনে হচ্ছে একটু রাগের মাথায় আছে আর চিন্তার মধ্যে আছে। তখন আমি গিয়ে সালাম দিলাম, কিন্তু মন্ত্রী সাহেব কোনো উত্তর দিল না। তখন আমি বললাম, কেমন আছেন? মন্ত্রী কোনো কথা বলছে না, কোনো কথা বলল না, চুপ করে রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। কিছুক্ষণ পর বলল, নাম কি? জি, আমি গ্রাম থেকে আসছি, আমার নাম নীরব। তখন মন্ত্রী সাহেব আর কিছু বলল না, মনে মনে কি জানি ভাবতে লাগলো। তখন আমি জাহিদকে বললাম, জাহিদ, ফলগুলো কোথায়? টেবিলে নিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে। তারপর ফলগুলো টেবিলে রাখতে যাবে, জাহিদ তখন মায়ের আম্মু এসে বলল, দাও বাবা, আমার কাছে ফলগুলো দাও, আমি রাখছি। তারপর জাহিদ ফলগুলো দিয়ে দেয় আর মায়ের আম্মু ফল নিয়ে টেবিলের উপরে রাখে। তখন জাহিদ বলে, আন্টি, ওয়াশরুম যাব, চাপ দিয়েছে, একটু কোন দিকে ওয়াশরুম? তখন মায়ের আম্মু বলল, আমার সাথে আসো। তারপর জাহিদ তার পিছনে পিছনে যায়। একটা রুমে যাওয়ার পর মায়ের আম্মু বলল, আচ্ছা, আমার মেয়ের জামাই কে? ওই তো দাঁড়িয়ে আছে যে মন্ত্রী সাহেব, এর সামনে সেটাই। মাশাল্লাহ, আমার মেয়ের পছন্দ আছে বলতে হবে, তাই তো এমন পাগলামি শুরু করে দিছে। আচ্ছা আন্টি, মায়া কি বাসায় আছে? সে কি, তোমরা কি মায়ার সাথে দেখা করতে আসছো? নীরব আসছে আপনাদের সাথে কথা বলতে, আর মায়ের সাথে কথা বলতে। কিন্তু মায়া তো গতকাল রাতে পালিয়ে গেছে, তার কাছে বলল গ্রামে চলে যাবে, আর আমি পালিয়ে যেতে সাহায্য করছি। মায়ার আব্বু এই সম্পর্কে অমত। কি বলছেন আন্টি, মায়া তো এখনো যায়নি। কি, যায়নি? গ্রাম গেলে অবশ্যই দেখতাম তাকে, যায়নি। তোমরা বড্ড বড় ভুল করছো আজ এসে, নিশ্চয়ই কিছু একটা হবে তোমাদের ওপর। জাহিদ ভয়ে চুপ করে রইল মায়ের আম্মুর কথা শুনে। তখন মায়ের আম্মু আবার বলল, মায়া পালিয়ে গেছে বলে আমাকে অনেক মেরেছে, আর ইতিমধ্যে পুলিশকে খোঁজার দায়িত্ব দেয়া হয়েছে মায়াকে যেখান থেকে পায়ে তুলে নিয়ে আসতে। মায়ার আব্বু একদম রাজি না এই সম্পর্কে। আচ্ছা আন্টি, কেন রাজি না? নীরব গ্রামের গরিব ছেলে বলে? সেটা তো আছেই, তার পেছনে আরও একটা কারণ আছে যেটা আমি জানতাম না, গতকাল রাতে শুনতে পেলাম। কি কারণ আন্টি সেটা?
মায়ার আব্বু মন্ত্রী পদে আসার আগে নাকি একজন এর সাথে হাত মিলিয়েছে মন্ত্রী হবার বলে, আর সেই লোকটা মায়ার আব্বুকে মন্ত্রী বানিয়ে দিবে বলেছে, কিন্তু তার বিনিময়ে মায়াকে তার ছেলের সাথে বিয়ে দিতে হবে এই শর্ত দিয়েছিল। আর মায়ার আব্বু তখন রাজি হয়ে যায় সে মন্ত্রী হবে বলে, তারপর মন্ত্রী করে দিয়েছে। এখন তার বিনিময়ে মায়াকে তার ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, আর এজন্যই রাজি হচ্ছে না। আচ্ছা আন্টি, ছেলেটা কে আর সেই লোকটাকে আপনি চেনেন? আমি সঠিক বলতে পারছি না কে, তবে আমি মায়ার আব্বুর পার্সোনাল গার্ড এর কাছে শুনেছি এই কথাগুলো। আর গার্ড সবশেষে এটাও বলেছে ছেলেটা নাকি সারাদিন নেশায় থাকে আর অনেক মেয়ে নিয়ে রাত কাটায় হোটেলে। কি বলছেন আন্টি? তাই তো আমি মায়াকে পাঠিয়ে দিয়েছি যাতে গ্রামে চলে যায়, আর এই জন্যই আমায় মেরেছে। আর সেই গার্ডকে কি করেছে আমি এটা জানি না। আর এখন তুমি বলছো মায়া যায়নি, তাহলে আমার মেয়েটা কোথায় এখন? চিন্তা করবেন না আন্টি, মায়া যেহেতু নীরবকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই গ্রামে যাবে। তাই যেন হয়। আচ্ছা আন্টি, আমরা এখন কি করব? দেখো কোনো মতো বুদ্ধি খাটিয়ে পালিয়ে যেতে পারো কি না। যত তাড়াতাড়ি পারো পালিয়ে যাও। তোমার বেশি কিছু না হলেও নীরবকে অবশ্যই কিছু করবে, এমনকি মেরেও ফেলতে পারে। জলদি যাও। আচ্ছা ঠিক আছে। এই বলে জাহিদ চলে আসতে যাবে, তখন মায়ের আম্মু আবার বলল, এ কি বাবা, তুমি না ওয়াশরুমে যাবে? ওয়াশরুম এই দিকে, চলে যাচ্ছ কেন? তখন জাহিদ দৌড়ে আগে ওয়াশরুমে গেল, কিছুক্ষণ পর বের হয়ে দৌড়ে নিচে গেল। আর এদিকে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো উত্তর পেলাম না মায়ের আব্বুর কাছ থেকে, কিন্তু মায়ের আব্বু মনে হচ্ছে কারোর সাথে চ্যাট করছে। তার কিছুক্ষণ পর মায়ের আব্বু একটা হাসি দিয়ে আমায় বলল, চলো আমার সাথে। তখন আমি বললাম, কোথায় যাব? গেলেই দেখতে পারবে, কথা না বলে সোজা চলো। এই বলে মায়ের আব্বু যেতে লাগলো, তখন আমিও যেতে লাগলাম তার পিছনে। হঠাৎ জাহিদ পিছন থেকে আমার হাত ধরে বলল, তারা যাস না, আমার কথা শোন আগে। তখন আমি জাহিদকে বললাম, এখন কথা বলার সময় নাই, চল আগে শুনে আসি মায়ের আব্বু কি বলে, আমায় যেতে বলেছে তার সাথে। আরে আগে আমার কথাটি শোন। না, এখন কিছু শুনবো না, চল। তখনই মায়ের আব্বু পেছন ফিরে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসো। আসছি। এই বলে জাহিদকে টেনে নিয়ে যেতে লাগলাম। তারপর মায়ের আব্বু তাদের বাসার পিছনের দিকে আমাদের নিয়ে গেল। যার পর দেখতে পেলাম সেখানে একটা ঘর, পুরনো, মনে হচ্ছে এই ঘরে দারোয়ান থাকে। তখন আমি ঘরের দিকে লক্ষ্য করলাম, আমার কাছে মনে হলো কেউ আছে এই ঘরে। আমাদের নিয়ে ঘরে যাওয়ার পর দেখতে পেলাম তখন সেখানে 8 থেকে 10 জন লোক দাঁড়িয়ে আছে। আমি তো দেখে অবাক। তখন মায়ের আব্বু বলল, এরা আমারই লোক, এদের আমি সহজে ডাকি না, কিন্তু আজ একটা কাজে ডাকতে হলো। কেন, কি হয়েছে আজ যার কারণে ডাকতে হলো? সেটা একটু পরে জানতে পারবে, এখন এদিকে আসো। তখন আমি কাছে গেলাম, যাওয়ার পর মায়ের আব্বু রাগী গলায় বলল, আমার মেয়েকে তো ভালোই তোর প্রেমের জালে ফাঁসিয়েছিস। তখন আমি অবাক হয়ে গেলাম তার হঠাৎ এমন ব্যবহার দেখে, আর বললাম, কি বলছেন এগুলো? প্রেমের জালে ফাঁসিয়েছি মানে? কি সত্যি কথা বললাম বলে অবাক হলি? তোদের মতো ছেলেকে আমার ভালো করে চেনা আছে। আপনি ভুল ভাবছেন, আমি কিন্তু সত্যি মায়াকে ভালোবাসি। তখন জাহিদ বলল, আঙ্কেল, সত্যি নীরব মায়াকে অনেক ভালোবাসে। তুই চুপ কর, তোকে কথা বলতে বলিনি। সত্যি ভালোবাসিস না মিথ্যা তা আমি জানি। কি ভাবছিস আমি বুঝতে পারবো না? তোর মতলব কি? তোদের মতো গরিব ভিখারিকে চেনা আছে তিলে তিলে। দেখুন, আমরা গরিব, তাই বলে ভিখারি বলে গালি দিবেন না। হয়তো আপনার মতো এত বড় বাড়ি গাড়ি টাকা পয়সা নেই, কিন্তু আপনার চেয়ে বেশি ভালোবাসা এই গরিবের আছে, যেটা আপনার নেই। ভালোবাসা দিয়ে কি হবে? টাকাই সব। তোদের ভিখারি বলবো না তো কি বলবো? তোরা তো মনে হয় 3 বেলা ঠিক মতো খেতে পারিস না, আবার আমার মেয়েকে নিয়ে প্রেমের জালে ফাঁসিয়েছিস। নিয়ে খাওয়াবে কে? তোর বাপ? আপনি কিন্তু মুখের ভাষা খারাপ করছেন। মা বাবাকে এখানে টানছেন কেন? তোদের মতো ভিখারির জন্য এই ভাষাই ঠিক আছে। কি ভাবছিস তুই আমার মেয়েকে তোর প্রেমের জালে ভাসিয়েছিস? সব কিছু আমার কাছ থেকে নিয়ে যাবি? তা আমি কোনোদিনও হতে দিব না। আর তুই ভাবলি কি করে তোদের মতো ছোট লোকের ঘরে আমার মেয়েকে দিব? আপনাকে আবার বলছি, ভদ্রভাবে কথা বলুন। আর কি বললেন? আমি আপনার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছি? আপনার মেয়ে উল্টো আমায় জোর করে ভালোবাসা নিয়েছে। আমি রাজি হতে চাইনি, আপনার মেয়ে রাজি করিয়েছে। আমি রাজি হতে কেন চাইনি জানেন? কারণ আমাদের সাথে যায় না আপনাদের, তাই রাজি হতে চাইনি। কিন্তু মায়ের ভালোবাসার কাছে হেরে গিয়ে রাজি হয়েছি। আর কি জানি বললেন? আপনার সব কিছু নেওয়ার জন্য আমি প্রেমের জালে ফাঁসিয়েছি? আমরা যদি না খেয়েও মরি তবুও অন্যের কাছে গিয়ে হাত পেতে চাই না।
আমার মেয়ে যেহেতু জোর করেছে তাহলে বল, আমার মেয়ের জীবন থেকে সরে যেতে কত টাকা নিবি বল। টাকার অহংকার দেখাচ্ছেন? ও অহংকার তো দেখাতে পারেন, এত বড় একজন ব্যক্তি, মন্ত্রী এই দেশের, তা অহংকার তো থাকবেই। অহংকারের কথা বলছিস তো? আমি অহংকারী। এখন বল কত টাকা নিবি আমার মেয়ের জীবন থেকে চলে যেতে? যত টাকা চাইবি দিব, বল। টাকা নিয়ে ভালোবাসার মানুষটিকে ছেড়ে দেব আমি? এমন ছিলেন নই। যদি টাকা নিয়ে ভালোবাসার মানুষটিকে ছেড়ে দেই তাহলে আমার ভালোবাসাকে অসম্মান করা হবে। ভালোবেসেছি টাকার জন্য নয়, সারা জীবন তার সাথে থাকার জন্য, ছেড়ে চলে যেতে নয়। দেখ, তোকে ভালো করে বলছি, আমার মেয়ের জীবন থেকে চলে যা, নয়তো তোর অবস্থা খুব খারাপ হবে। ভালোবেসেছি, ভালোবাসবো, তবুও তাকে ছেড়ে যাব না। তোকে শেষবারের মতো বলছি, যত টাকা লাগে দিব, আমার মেয়ের জীবন থেকে সরে যা। সেটা কখনো সম্ভব না। তখন মায়ের আব্বু রেগে তার লোকগুলোকে বলল, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? একে এমন করে মার যাতে বেঁচে না থাকে। এই বলে আমায় মারতে লাগলো। তখন জাহিদ বলল, আঙ্কেল প্লিজ নীরবকে মারবেন না, ওর আব্বু আম্মু তাহলে বাঁচতে পারবে না। তখন মায়ের আব্বু বলল, কে বাঁচবে কে মরবে তা আমার দেখার দরকার নেই। কোথায় তোরা? এটাকে মেরে ফেল। তখন কিছু লোক গিয়ে জাহিদকে মারতে লাগলো। তখন মায়ের আব্বু কাউকে ফোন দিয়ে বলল, বিয়াই, সব রাস্তা ক্লিয়ার। এখন মায়াকে আপনার ছেলের সাথে বিয়ে দেওয়ার আর বাধা হয়ে কেউ থাকলো না। ওপাশ থেকে কি বললো শুনতে পাইনি। তখন মায়ের আব্বু হাসতে হাসতে কথা বলে চলে গেল। আর এদিকে লোকগুলো আমাদেরকে মারতে লাগলো। এক পর্যায়ে একটা নিয়ে আমার ঢুকিয়ে দেয়, তারপর রড দিয়ে মারতে থাকে। আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে যায়। আর জাহিদকে একইভাবে মারে। তারপর আমাদের দুজনকে একটা গাড়িতে তুলে একটা ময়লা ফেলার ড্রেনে ফেলে দিল। এদিকে মায়ের আব্বু রুমে যাওয়ার পর মায়ের আম্মু রুমে গিয়ে বলল, ছেলে দুটি কোথায় এখন? আর তুমি ওই পেছনের রুমে কেন নিয়ে গেলে ছেলে দুটিকে? দুজনকে মেরে ফেলেছি ওই রুমে নিয়ে গিয়ে। তখন মায়ের আম্মু অবাক হয়ে বলল, কি বলছো কি তুমি? এইগুলোকে মেরে ফেলেছো মানে? অবাক হওয়ার কি হলো? মেরে ফেলেছি, আমার কথা শোনেনি তাই মেরে দিয়েছি। ছি, তুমি এই কাজটা করতে পারলে? ছেলেটা না হয় গরিব, তাই বলে কি হয়েছে? যদি তোমার মেয়ে থাকতে পারে তার সাথে, তাহলে তোমার আপত্তি কোথায়? হ্যাঁ, আমার আপত্তি আছে, তাই মেরে ফেলেছি। নিজের মেয়ের ভালোবাসার মানুষটিকে মেরে ফেললে তাই বলে? এখন চুপ করো, এখন নয়তো তোমাকে মারতে বাধ্য হব। হ্যাঁ মারো, তোমার মতো জঘন্য মানুষের সাথে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে দুটি চড় দিয়ে বলল, ওই ছেলেকে মেরেছি কারণ ওই ছেলে আমার পছন্দ না। মায়ের বিয়ে ঠিক করা আছে আর আমি আমার সেই বন্ধুর ছেলের সাথে মায়ের বিয়ে দিব। তো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আজকে এখানে শেষ করে দিলাম। তো আপনারা সবাই দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই আমি দ্বিতীয় সিজন নিয়ে আসতেছি। তো গল্পটা কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সাথেই থাকুন।